3 ম্যাচে 3 বার এখন পর্যন্ত নাহিদ রানার মুখোমুখি বাবর আজম হয়েছেন 3 বার টেস্টে 3টা ম্যাচে। আর নাহিদ রানাও তার উইকেটটা নিয়েছেন 3 বার। বাবর আজমের উইকেট টেস্টে 3 বার নিয়েছেন আর দুজন বোলার, তাদের নামগুলো বললেও হয়তো একটু ভাগটা বোঝা যাবে। একজন হচ্ছেন প্যাট কামিন্স এবং একজন হচ্ছেন মিচেল স্টার্ক, দুজনই অস্ট্রেলিয়ান। তো তাদের ম্যাচের সংখ্যাটা একটু বেশি, বা কামিন্সের 8টা ম্যাচ লেগেছে, স্টার্কের লেগেছে 13টা ম্যাচ। সেখানে 3 ম্যাচে 3 বারই বাবর আজমকে আউট করেছেন নাহিদ রানা। এইটা একটা স্পেশাল ব্যাটেলই বোধহয় হতে যাচ্ছে। ম্যাচ শেষে যখন নাহিদ রানা আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে বাবরের মতন বড় ব্যাটসম্যানদের আউট করতে কি একটু বাড়তি আনন্দ লাগে কিনা, তখন কিন্তু তিনি বলেছেন যে আসলে সব ব্যাটসম্যানই তার কাছে সমান। একই প্রশ্ন কিন্তু বাবর আজমের কাছেও ছিল যে এইটা কি একটা সাইকোলজিক্যাল ব্যাটেলও হচ্ছে কিনা। বাবর কিন্তু তেমন মনে করেন না, তিনি মনে করেন যে একটা সফট ডিসমিসাল তারা হচ্ছেন, এবং আজকের বিশেষত যেভাবে পাকিস্তানি ব্যাটসম্যানরা আউট হয়েছেন সেটাতে তিনি ব্যাটসম্যানদের দায়টাই একটু বেশি দিচ্ছেন। যদিও নাহিদ রানাকে তিনি স্পেশাল ট্যালেন্ট বলছেন এবং বলছেন যে নাহিদ রানা আসলে লম্বা রেসের ঘোড়াই হবেন, এবং সেজন্য তিনি তাকে শুভকামনাও জানিয়েছেন। তো আজকের ম্যাচটাও কিন্তু নাহিদ রানাই আরও একবার ঘুরিয়ে দিয়েছেন। নাহিদ রানা 5 উইকেট পাননি আজকে অবশ্যই, কিন্তু বাবর আজম যিনি পাকিস্তানের হয়ে প্রায় একাই ইনিংসটাকে টানছিলেন, তাকে নাহিদ আউট করেছেন আজকেও। আজকে সকালে যখন পাকিস্তান ইনিংসটা শুরু করে, আগের দিন বাংলাদেশের ব্যাটিং কোলাপসের পর লিটন দাসের একটা রিকভার ছিল, কিন্তু সেটাতে বাংলাদেশ 278 রান করেছিল। কিন্তু এই টোটালটাও আসলে আদৌ যথেষ্ট হবে কিনা, বাংলাদেশ লিড পাবে কিনা, তেমন একটা সংশয় কিন্তু থেকেই যাচ্ছিল। সেখান থেকে পাকিস্তানের দুজন ওপেনারও গতকালকে 6 ওভার খেলেছেন, আবদুল্লাহ ফজল এবং আজান আওয়াইস, এবং তারা কিন্তু তখন কোনো উইকেট আউট হননি তাদের কেউই। তো আজকে সকালটা একটা ফ্রেশ স্টার্ট ছিল পাকিস্তানের জন্য। সেখান থেকে তারা দুজন শুরুর কিছুক্ষণ ভালোই করছিলেন, তো তারপরেই আসলে উইকেট যাওয়াটা শুরু হয়। তাসকিন আহমেদই সেটা শুরু করে দেন, এবং তাসকিন আহমেদ যখন সেকেন্ড ওভারে ওই উইকেটটা নেন, তারপর থেকে আসলে প্রথম আধ ঘন্টাতেই বাংলাদেশ একটা ডমিনেটিং জায়গায় চলে যায়। দুজন ওপেনারকে যখন তাসকিন আহমেদ ফিরিয়ে দেন, তারপর এই লাঞ্চের আগেই বাংলাদেশ আরও 2টা উইকেট নেন, এবং সেই 2টা উইকেট কিন্তু মেহেদী হাসান মিরাজের। তো প্রথম সেশনে 4টা উইকেট নিয়ে বাংলাদেশ একটু আপার হ্যান্ডেই ছিল অবশ্যই, কিন্তু সেখান থেকে সমস্যাটা হয়ে গেছিলো বাংলাদেশের জন্য, যেটা অস্বস্তি ছিল। বাবর আজম তিনি খুব স্মুথলি খেলছিলেন, বেশ ভালো শট খেলছিলেন, সিঙ্গেলস ছিলেন, তার স্ট্রাইক রেটটাও খুব ভালো ছিল। তো সেখান থেকে তিনি কিন্তু ইনিংসটাকে ক্যারি করছিলেন, এবং ছোটো ছোটো দুটো জুটিও তার সঙ্গে হয়েছিল, সৌদ শাকিল এবং শান মাসুদের, কিন্তু তাদের দুজনকেও বাংলাদেশের বোলাররা ফিরে দিয়েছিলেন। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছিল যে বাবর আজম এক প্রান্তে ছিলেন, এবং মনে হচ্ছিল যে তিনি ইনিংসটাকে অনেক দূর নিয়ে যাবেন। তিনি যেভাবে খেলছিলেন আসলে একটা চান্সলেস ইনিংস ছিল, এবং তিনি খুব পজিটিভ একটা ক্রিকেট খেলছিলেন। তো সেখান থেকে বাংলাদেশকে আসলে ব্রেক থ্রুটা কিন্তু নাহিদ রানা এনে দিয়েছিলেন। আগের বলটা একটা 147 কিলোমিটার গতিতে ছিল, সেখান থেকে পরের বলটা 140-এর নিচে করেছেন, এবং ওই বলটা আসলে বাবর আজম কী করেছেন তিনি নিজেই ভালো বলতে পারবেন। কোনো একটা এইটাকে আসলে নাথিং শটই বলা যায়, তো সেটা করে তিনি ক্যাচ দিয়ে চলে গেছেন, এবং সেখান থেকে স্বাভাবিকভাবেই পাকিস্তান পিছিয়ে গেছে, এবং এরপর আর পাকিস্তানের সেভাবে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াতে পারেনি। এবং লাস্টের দিকে সাজিদ খান কিছুটা অ্যাটাক করেছেন, এবং অ্যাটাক করার পরও বাংলাদেশের প্রথম ইনিংসে 46 রানের একটা লিড পেয়েছে। তো 46 রানের একটা লিড নিয়ে বাংলাদেশ যখন খেলতে নেমেছে, তানজিদ হাসান খুব একটা ভালো করতে পারেননি, কিন্তু মাহমুদুল হাসান যিনি লাস্ট 3টে ইনিংসে খুব একটা ভালো করতে পারেননি এই পাকিস্তানের এগেনস্টেই, তিনি কিন্তু খুব পজিটিভ একটা শুরু করেছেন, এবং তার 50ও ছিল, কিন্তু তারপর তিনিও আউট হয়ে গেছিলেন। তো সেখান থেকে বাংলাদেশ দিনটা আসলে খুব ভালোভাবেই শেষ করতে যাচ্ছিল, কিন্তু দিনের একদম শেষ বলে গিয়ে মুমিনুল হক আউট হয়ে গেছেন, এবং তিনি আউট হওয়ার পরই বাংলাদেশের ইনিংসটা আজকে দিনের খেলাটা শেষ হয়ে গিয়েছে। তো শেষ হলেও তা বাংলাদেশ এখন 156 রানের একটা লিড বাংলাদেশের আছে, এবং হাতে 7টা উইকেট আছে। তো সেইখান থেকে বাংলাদেশ আসলে এই ম্যাচটা এখনও পর্যন্ত বাংলাদেশের হাতেই আছে, এবং বাংলাদেশ এই ম্যাচটা এখান থেকে জেতাই উচিত। যদি না জেতে সেটাই বরঞ্চ একটু বিস্ময়করী হবে, কারণ বাংলাদেশের যে বোলিং লাইন আপ এবং তারা যেভাবে বল করছেন, পাকিস্তানের ব্যাটসম্যানরাও যেভাবে স্ট্রাগল করছেন, সেখান থেকে আসলে বাংলাদেশ দলের ভালোই করা উচিত এবং ম্যাচটা জেতাই উচিত। সেক্ষেত্রে বাংলাদেশকে আগামীকালকে ব্যাটিংটা কলাপস না করাটাই হয়তো চলবে। এই উইকেটে 300 350, যদিও বোলারদেরকে খুব একটা সাহায্য করছে না উইকেট, তারপরেও বাংলাদেশের বোলাররা
যেভাবে বল করছেন তারা কিন্তু উইকেট পেয়ে যাচ্ছেন। তো সেখান থেকে কালকে শুরুটা যদি বাংলাদেশের ভালো হয়, স্পেশালি যদি কলাপস না করে বাংলাদেশ, 300-র বেশি একটা সংগ্রহের যদি লক্ষ্য যদি পাকিস্তানকে দেওয়া যায়, তাহলে বাংলাদেশ এই ম্যাচে আপার হ্যান্ডেই থাকবে। নাহিদ রানাও কিন্তু তেমনই মনে করেন যে বাংলাদেশ এখনও পর্যন্ত সিলেট টেস্টে আপার হ্যান্ডেই আছে এবং পাকিস্তানকে পরপর 4টা ম্যাচে টেস্টে হারানোর খুব কাছাকাছি হয়তো বাংলাদেশ আছে। সেটা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় কিনা সেটি আগামী 3 দিন এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখার মতো একটা বিষয় হবে।